একটা কথা বলি, জামালপুরের মানুষ, আপনার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা, কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই রক্তের মধ্যে একটা হারাম নাই, একটা হারাম নাই। আমার রক্তের মধ্যে হারাম নাই, আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই, আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই। পারলে বলো তোমরা লিডাররা, চ্যালেঞ্জ দাও, পারলে চ্যালেঞ্জ দাও যে তোমার লিডারের মধ্যে হারাম নাই, তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই, তার বাবার দাদার মধ্যে হারাম নাই। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে, আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে এই রক্তের মধ্যে হারাম নাই, আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই, আমার দাদার রক্তের মধ্যে হারাম নেই। আমরা মিথ্যা বলি না, আমার বাবাই মিথ্যা বলেন নাই, আমার দাদাই মিথ্যা বলেন না। বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের অবস্থা কি কম বেশি আমরা সবাই জানি। বাংলাদেশের ভূখণ্ড অবস্থাও অনেকে আমরা জানি। এই দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম দুর্নীতি থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মুসলমানদের উপরে জুলুম অত্যাচার অবিচার করার কারণে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। আলাদা ভূখণ্ড হলেই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। মুসলিম লীগের নেতৃত্বে 47-এ ভারত থেকে আমরা আলাদা হলাম, আমরা পাকিস্তান করলাম, ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আবার 71-এ পশ্চিম পাকিস্তানকে ভাগ হলাম, আমরা স্বাধীন হলাম, ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা জোটের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের, ছত্তার সাহেবের, এরশাদ সাহেবের, খালেদা জিয়ার, শেখ হাসিনার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি, বহু শাসক দেখেছি, কিন্তু বৈষম্য দূর হয় নাই। আবারও 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি, বিজয় অর্জন করতে পারি, তাহলে বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, নিরাপত্তা পাবে, জুলুম অত্যাচার বন্ধ হবে, আমার মা বোনেরা ধর্ষিত হবে না, কোন দোকানদারকে চাঁদা দিতে হবে না, রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাবে, অত্যাচারের শিকার হবে না, কোন শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না, যেন অধিকার থাকবে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, কুমার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে পুষবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ব। এদেশে কোনো মানুষ কাউকে কেউ হিংসা করবে না, অত্যাচারিত হবে না, কোনো যুবক কাউকে খুন করবে না, রাজনৈতিক প্রতিহিংসায় কোনো মানুষ মারা যাবে না, কোনো মায়ের বুক আর খালি হবে না, কোনো বাচ্চার এতিম হবে না, আমার কোনো বোন বিধবা হবে না, ধুকে তো কোনো মানুষ মরবে না। এর জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। রাজনৈতিক সূচনা কেন হয়েছিল? সক্রেটিস ঈসা সালের 500 বছর আগে এই যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির মূল তথ্যটা কি, ভিত্তিটা কি? আপনারা কি জানেন ডেমোক্রেসি কি জিনিস? ডেমোক্রেসি মানেই হলো যে প্রত্যেক স্টেজ থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবে, প্রতিপক্ষের দুর্বলগুলি ধরিয়ে দিবে, তারা চর্চা করবে দেশ নিয়ে, স্বাধীনতা থাকবে, বাক শক্তি স্বাধীনতা থাকবে, লিখনির স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে মানুষের কথা বলার, প্রত্যেকের ভুল ধরাধরি থাকবে, সুন্দর মতো আলোচনা করবে। কিন্তু আমরা কি দেখলাম? না, বাক শক্তিকে রুদ্ধ করা হচ্ছে, গলা টিপে মানুষকে মারা হচ্ছে, খুন খারাপি ধর্ষণ চলতেছে। এর জন্য কি আন্দোলন করেছিলাম? হ্যাঁ, তোমরা কোথায় ছিল বাবা? তুমি দেখো নাই সেই 5 তারিখে আগস্টের 4-3 সে আগস্টের বিপ্লবের মধ্যে আমরা সামনের কাতারে ছিলাম। তুমি কি দেখেছো? বুলেটের সামনে আমরা ছিলাম, তোমরা কোথায় ছিলাম? আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন, কোথায় ছিলেন আপনি বলুন? আপনি ছিলেন এসির মধ্যে আর আমরা ছিলাম বুলেটের সামনে। আপনি ছিলেন আরামে আর আমরা ছিলাম ট্যাঙ্কের সামনে। আজকে বড় কথা বলেন। হ্যাঁ, কি করেছেন? আমি বিবেকবান বন্ধুদেরকে বলবো, যাদের মাথার মধ্যে ঘিলু আছে, যাদের ঘিলু নষ্ট হয়ে গেছে তাদের কাছে আমার কোনো বক্তব্য নেই, যাদের ঘিলু পচে গেছে তাদের সাথে কোনো বক্তব্য নেই। আচ্ছা বলতো, এদেশে 71-এর পরে শেখ সাহেব ক্ষমতা বসিয়েছিলাম, 72-এর সংবিধান রচিত হয়েছিল। তোমরা কি জানো 73-এ নির্বাচন হয়েছিল? 73 সালে 1973-এ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 293 সিট পেয়েছিল কি জানো? আওয়ামী লীগ। এই মোস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছে জানো? হেলিকপ্টারে। মোস্তাক সাহেব বাড়ি কুমিল্লা দাউদকান্দি, সেই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে নিয়ে এসে এই মোস্তাক সাহেবকে শেখ সাহেব পাশ করিয়েছিলেন। আবার এই আওয়ামী লীগে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে শেখ সাহেবের খুনিকে মোস্তাক সাহেব। তুমি কি জানো সেই নির্বাচন সুস্থ নির্বাচন হয় নাই? সেই নির্বাচন হয়েছিল এক অপশক্তি নির্বাচন, জুলুমে নির্বাচন, অত্যাচারীদের নির্বাচন। 93-তে যারা 293টা সিট পেয়েছিল, 75-এ সেই লিডার আর দুনিয়াতে নাই। আবার এসছেন জিয়াউর রহমান সাহেব। পাকিস্তানের পরে শেখ সাহেব, তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন, একনায়কতন্ত্র, কোনো দল থাকবে না, কোনো গোষ্ঠী থাকবে না। জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন, সবাইকে রাজনীতির অধিকার দিলেন, মানুষ রাজনীতি করবে, সবাই কথা বলবে, ভেদাভেদ থাকবে না, রাজাকার কে আলবদর কে আশামস থাকবে না। এর জন্য জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, তার প্রাইম মিনিস্টার কে ছিল? শাহ আজিজুর রহমান। ওই তো জানেন মুরব্বীরা, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, শাহ আজিজুর রহমান সিভিলিয়ান ছিলেন প্রধানমন্ত্রী। আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে? একজন রাজাকার। অথচ আমাদের দেশে যারা বিএনপি করে, ছাত্র দল করে, বন্ধুরা জানিই না আজকে রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে। ও জানিই না ও রাজনীতি করে।
আমি আশ্চর্য হয়েছে এদের জ্ঞানের পরিধি। এটা কি রাজনীতি করে, কিসের কিভাবে রাজনীতি আমার জানা নেই, আমি জানি না। আচ্ছা বলো তো, শাখা চৌধুরী তিনি কে? তিনি কি বিএনপির লোক না? যাকে এই শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছিলেন, শাখা চৌধুরী কে? সে কার লোক ছিল? কোন দলের লোক ছিল? কোন দলের মন্ত্রী ছিল? তুমি কি তোমার নিজের চেহারা মাখতেছো নাকি? ইতিহাস জানো। শুধু গাজার কলকি মুখে নিয়ে রাজনীতি করা যায় না। ইতিহাস জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, না লজ্জিত হবা, শরম পাবা। দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না। তুমি কেন বুঝো না, তোমরা কেন বুঝতে চাও না বন্ধু? আগে একটা খবর ছাপা হয়তো ঢাকায়, ধরো যেই পত্রিকাগুলো সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল? হয়তো 3 লক্ষ বা 2.5 লক্ষ। ঢাকায় ঘটনা ঘটতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো, মানুষের দ্বারে পুষতো, 3 লক্ষ মানুষ পড়তো না পড়তো, বিশ্বাস করতো কি করতো না, একটা পরিবর্তন হতে সময় লাগতো। আর এখন আমি এই বক্তব্য দিতে আসি, 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়ায় বক্তব্য দেখবে। তুমি ভেবেছো সেই আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো এখনো সেইভাবে পরিবর্তন হবে? হ্যাঁ, তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে এখন সেই মানুষ বোকা, এটা তুমি ভাবতেছো? এখন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর সবাই শিক্ষিত, হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই, কিন্তু রাজনৈতিকভাবে খুবই সচেতন, আর চিন্তাও করতে পারবা না। আমি আমার বন্ধুদেরকে বলবো, দেখো হিংসাচার বাদ দাও, মারামারি কাটাকাটি, এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া। আর তোমার স্লোগান কি? অমুককে রাখবো না, অমুকে দাঁত ফালাইয়া দেবো, অমুকে বিদায় দিয়া দেবো। এটা তোমার নেতার আদর্শের খেলাফ। কমপক্ষে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো, কমপক্ষে মিনিমাম জিয়াউর রহমান সাহেবকে নিয়ে গবেষণা করো, তার বক্তব্যগুলো পড়ো, তার বক্তব্য শোনো, বক্তব্য জানো, তারপর আন্দোলন করো, তারপর রাজনীতি করো। তুমি এত বোকা হবা কেন? যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন? পড়াশোনা করো, জানো তিনি কি বলতে চেয়েছেন, আদর্শ কি ছিল, রাজনীতি কি ছিল, তোমাকে জানতে হবে অবশ্যই। আমরা ভেদাভেদ করবো কেন? আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্য, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য, খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য। এই দেশের গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, এটি হওয়া উচিত। বেশ ভালো কথা, জিয়াউর রহমান সাহেব আদর্শবান ছিলেন, নীতিবান ছিলেন, মানুষ আবারও তাদেরকে ক্ষমতায় নিয়েছিল। 91-তে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণেই মানুষ বিএনপিকে ক্ষমতায় নিয়েছিল, কথা ঠিক না? 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু 96-তে ক্ষমতা আসতে পারেন নাই কেন? ফেল মারলেন কেন? আবার কেন আন্দোলন করা হয়েছিল? এইমাত্র আমি বললাম যে 1973 সালে নির্বাচনে 293 সিট পেয়েছিল। আবার আপনি কি জানেন 96-তে 15 ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল, জানেন আপনি? মুরব্বীদের মনে নেই? 1996 সনে 15 ফেব্রুয়ারি আরেকটা নির্বাচন হয়েছিল, জানো তুমি? একক তৎকালীন সময় প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেছিলেন, কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা একা নির্বাচন করব। এবং একা নির্বাচন করে জানো ক্ষমতার মেয়াদ কয়দিন ছিল? মাত্র 16 দিন। 16 দিন পরে আবার সে বিদায় হলেন। খুব ভালো মতো ইতিহাস জানো। আবার কে আসছে? শেখ সাহেবের কন্যা। মানুষ ভেবেছে যে শেখ সাহেবের কন্যা কিন্তু আবারও ক্ষমতায় বসাই তওবা তিল্লা করছে, তসবিহ ধরছে, ঘুমটা মারছে, পর্দা করছে, তাহাজ্জুদ করছে, যদি এবার তাকে ক্ষমতায় বসাই তাহলে হয়তো বা দেশ ভালো হবে। 96-তে তাকে ক্ষমতায় বসালাম, আবার 2001-এ মানুষ তাকে ভোট দেয় নাই কেন? আবারও নিয়ে আসছি কাকে? যে 91 থেকে 96 পর্যন্ত যে ফেল করছিল, পাশ করে নাই, কিন্তু কি করছে? তাকে আবারও নিয়ে আসছে। মানুষ ভেবেছে একবার ফেল করছে, হয়তো বা বোঝে নাই, পারে নাই, আবারও ক্ষমতায় নিয়ে আসলাম। আচ্ছা 2001 থেকে
ছয়ের মধ্যে কারবার শেষ, আবার আন্দোলন সংগ্রাম, চলে আসছে কে? মঈনুদ্দিন ফখরুদ্দিন। উভয় বলো, উভয় গৃহবন্দী, 2 থিওরি, উভয়কে হটাও। আচ্ছা আপনি বলেন তো, যে ব্যক্তি 91 থেকে 96-তে ফেল করছে, আবার 2001 থেকে 2006 পর্যন্ত ফেল করছে, আগামীতে রেজাল্ট কি হবে? আপনারাই বলেন রেজাল্টটা কি হবে? না পাস, এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, ঠিক না? রাগ করিয়েন না, পারেন তো শুধু পেশি শক্তি ব্যবহার করতে, বুদ্ধি শক্তি ব্যবহার করেন। পেশি শক্তি দিয়ে সরকার থাকতে পারে না। শেখ হাসিনা পেশি শক্তি দিয়া ক্ষমতায় থাকতে পারে, মেধা শক্তি লাগবে, বুদ্ধি শক্তি, আদর্শ শক্তি, নীতি শক্তি। আপনারা কেন ক্ষমতা দেখাতে চান না? আপনারা কেন পেশি শক্তি ব্যবহার করবেন? বিএনপির এটা কাজ না, পেশি শক্তি ব্যবহার করে বিএনপির কাজ না, এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না। আপনাদের জিয়াউর রহমান সাহেবের আদর্শও মানেন না। হ্যাঁ, এই সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিহেভ করছে আমাকে, এই মিথ্যাবাদী যায়, ওখানে বিএনপি মিটিং চলতেছে, কি মিথ্যা বলছি বলেন? আমি একজন আপনার মুরব্বী, একজন যুবক, একজন ছাত্র, আমাকে যে বলেন যে মিথ্যুক যায়, বলেন কি মিথ্যা বলছি? জীবনে একটা মিথ্যা কি বলছি বলেন? একটাও না। আমাকে বলুন। আপনারা বলছেন হুজুর এই কথা বলছেন, আপনি কি বলছেন? বলছেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন। ভাইয়া কথা তো আমার না, আমি বক্তব্য হিসেবে বলেছি। আমি এই কথা বলার সময় বলছি বাবা আমার এই কথা না, আমি বিএনপিকে বলছি যে এই কথা উঠতেছে, সতর্ক হন। যেরকম অপর মেয়ের ব্যাপারে যারা বন্ধু থাকে তারা বলে খবরদার আম্মা আপনার মেয়ের ব্যাপারে কিন্তু কথা উঠতেছে, সতর্ক হন। এটা সতর্ক করার জন্য আমার এই বক্তব্য না। আমি বারবার বলেছি এই বক্তব্য আমার না। যখন এই কথা বলছি যে আপনাদের বিরুদ্ধে এই কথা উঠতেছে, সতর্ক হন, আপনারা সতর্ক হন নাই, দোষটা কি আমার? আমার উপর দোষ দেন কেন? শোনেন একটা কথা বলি, জামালপুরের মানুষ, আপনার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা, কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই রক্তের মধ্যে কোনো হারাম নাই, কোনো হারাম নাই। আমার রক্তের মধ্যে হারাম নাই, আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই, আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই। পারলে বলো তোমরা লিডাররা, চ্যালেঞ্জ দাও, পারলে চ্যালেঞ্জ দাও যে তোমার লিডারের মধ্যে হারাম নাই, তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই, তার বাবার দাদার মধ্যে হারাম নাই। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে, আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে এই রক্তের মধ্যে হারাম নাই, আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই, আমার দাদার রক্তের মধ্যে হারাম নেই। আমরা মিথ্যা বলি না, আমার বাবাই মিথ্যা বলেন নাই, আমার দাদাই মিথ্যা বলেন না। বললাম তো বের করে দাও কোনটা মিথ্যা বলছে, বলো। উদ্ধৃতি দিলে সে মিথ্যাবাদী হয় না। অমুক এই কথা বলছে, সেই কথা তার হয় না। গল্প পড়ো না, সাহিত্য পড়ো না, কবিরা কি করেন, সাহিত্যকরা কি করেন, এতটুকু পড়াশোনা করো না? উদ্ধৃতি কি নিজের কথা হয়? হ্যাঁ, দেখো যেই বক্তব্যগুলি দিচ্ছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আমরা কাউ শত্রু না, আমরা সবাই বন্ধু। জুলাই বিপ্লব একসাথে করছে, আজকে বিচ্ছিন্ন হবো কেন? আজকে একজন আরেকজন শত্রু হবো কেন? জুলাই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল? মানুষকে রক্ষা করা, এই দেশকে গঠন করা। আসো আমরা সবাই মিলে জিলে দেশকে গঠন করি, আদর্শবান হই, চরিত্রবান হই, নীতিবান হই। ওই পার্শ্ববর্তী যারা আমাদের দুশ্মন তাদের ব্যাপারে ঐক্য হই, দেশকে গড়ি। যে ক্ষমতায় যায় যাক, এতে আমাদের কোনো আফসোস নেই। আমরা ক্ষমতার পাগল না রে বাবা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। যদি আমরা ক্ষমতায় যেতে চাইতাম তাহলে 2001 ক্ষমতায় যেতে পারতাম। আমরা ক্ষমতার পাগল না বাবা, ক্ষমতার পাগল না। এই যে লোকগুলি আসছে দেখছো, একজনও ক্ষমতার পাগল না। নিজের পয়সা দিয়ে আসছে, নিজের পয়সায় যাবে। আমরা দেশকে গড়তে চাই, এই মানবতাকে গড়তে চাই। যাই হোক, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান, আমি জনাব ইউনূস সাহেবকে বলবো, জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন,
আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না। এটা মানবাধিকার দপ্তর নয়, এটা সমকামীদের দপ্তর। এখানে যে প্রধান হয়ে আসছে সে সমকামী। এই সমকামী প্রমোট করতে আমরা চাই না, এটা আমাদের দেশের সংস্কৃতি না। আমি ডক্টর ইউনূস সাহেবকে 2 হাত করজোড়ে অনুরোধ করব, আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগেই এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন। মুসলমান হিসেবে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই। কাজী কোরআন ও হাদিস যাদের কাছে আছে, অন্য কাউর থেকে মানবাধিকার তার শেখার কোনো প্রয়োজন নেই। কি আপনারা এখানে মানবাধিকার সে অফিস চান? বিশ্বাস সবাই হাত তোলেন। কেউ চান? আমরা কেউ চাই না, কেউ চাই না। সবাই হাত তোলেন। কেউ চাই? আমরা কেউ চাই না। আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এটাকে বিদায় দিয়ে দেন, ঝামেলা দূর করেন। ইনশাআল্লাহ আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ব। আমার শেষ কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 9 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর ছাত্রের কাছে 1 নম্বর, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। হতে একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী, খুনির মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারে না। এজন্য আসুন আমার জনগণ বাবারা, কাউকে কেউ শত্রু মনে করবো না, আমরা সবাই আপন, এক, অভিন্ন। কি কথা ঠিক না? মারামারি করবেন কেন? খুনাখুনি করবেন কেন? জুলুম করবেন কেন? শ্রদ্ধা ভরে প্রত্যেকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আমরা সবাই মিলে ঝিলে এই দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন। আর শেষ কথা হলো এই, নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না, চালাতে পারে না। কিন্তু হাত পা কেমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। হিন্দুরাও, মুসলমানরাও, ছোটরা, বড়রা, ধনীরা, গরিবরা, সবাই প্রতীক হাত পাখা। শান্তির প্রতীক হাত পাখা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে। আসুন না, কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায়। কিন্তু ঘুমের সময় হাত পাখা কোথায় থাকে? এই হাত পাখাটা বুকের উপরে থাকে। ঘুমের সময় মানুষের বুকের উপর কোন পাখা থাকে? হাত পাখা। এটা শান্তির প্রতীক, সবার প্রতীক, সর্বজনীন প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে, এই দেশ বিজয় হবে, মানবতা বিজয় হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা